কোয়েশনে কী কবিতা এসেছিল এটা আমরা দেখব এবং কবিতার আনসারগুলি কী করে সলভ করতে হয়। তো কবিতা থেকে আমরা জানি 6 থেকে 7 নম্বর কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, 6 থেকে 7 নম্বর কিন্তু আপনি কবিতায় পাবেন। তো এই 6 থেকে 7 নম্বর পেতে গেলে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী ধরনের আমাদের কবিতা এসেছিল এগুলো যদি আমরা কিছুটা দেখে নেই তাহলে 100% আমার মনে হয় যে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কী ধরনের প্রশ্ন আসে, এবং তারপর আপনারা এই ধরনের যদি প্র্যাকটিস করুন বা আমরা যদি প্র্যাকটিস করাই তাহলে আপনারা যথেষ্ট লাভবান হবেন। তো চলুন আমরা আজকে দেখে নেই যে কয়েকটা কবিতা আজকে দেখব, বেশ কয়েকটি কবিতা দেখব। সবগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে আমরা কালেক্ট করেছি। ঠিক আছে, তো এগুলা পেপার 1-এরও রয়েছে, আবার পেপার 2-এরও রয়েছে। ঠিক আছে, সবগুলা কিন্তু সেম। ঠিক আছে ভাই, এখানে পেপার 1 পেপার 2 বলে আপনি কনফিউশন হবেন না, কারণ কি দেখুন বাংলা ভাষার সিলেবাস কিন্তু সমান। আরেকটা কথা বলে রাখি, যারা বাংলাকে ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে সিলেক্ট করেছেন, ল্যাঙ্গুয়েজ 1, তারা শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন, কারণ তাদের ক্ষেত্রে কবিতা আসবে। আর যদি আমার কোনো বন্ধু বাংলাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সিলেক্ট করেছে তো তারা আজকের ভিডিওটা স্কিপ করবেন, এটা আপনারা দেখতে হবে না, কারণ ল্যাঙ্গুয়েজ 2 যারা নিয়েছেন ল্যাঙ্গুয়েজ 2তে কিন্তু কবিতা আসবে না, সেটা একটু জেনে রাখুন। আমি সিলেবাস ডিসকাশনে বলে দিয়েছি, যারা ল্যাঙ্গুয়েজ সেটা পেপার 1 হোক কিংবা পেপার 2 হোক, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 ভাষা 1 হিসাবে বাংলাকে সিলেক্ট করে থাকেন তাহলে এটা দেখুন। আর যদি কেউ ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে সিলেক্ট করে থাকেন তাহলে আপনি ভিডিওটা দেখবেন না, আপনি এই সময় অন্য একটা ভিডিও দেখুন, আপনার লাভ হবে। ঠিক আছে ভাই, কারণ আপনার কবিতা আপনার পরীক্ষায় আসবে না। ঠিক আছে, দেখুন আমরা দেখে নিই। প্রথম দেখুন কবিতা, একটা কবিতা যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এসেছিল। এটা কি নিম্নলিখিত কবিতাটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন। এটা একটা 18 বছর বয়সের কবিতা। ঠিক আছে, একটা 18 বছর বয়স একটা কবিতা ছিল। এই কবিতা আমাদের দিয়েছে এবং কবিতা থেকে কিছু প্রশ্ন আমরা এবার দেখতে পাবো। তো কবিতা থেকে আমরা প্রথমে চলে যাই প্রথম প্রশ্নে। তো প্রশ্নের আনসারটা কী হয় আপনারা অনুমান করার চেষ্টা করবেন এবং কারেক্ট আনসার আপনারা দেবেন। এবার দেখুন প্রথম প্রশ্ন কী দিয়েছে, বাষ্পের বেগে ড্যাশ মতো চলে। একদম ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়েছি ভাই, যাতে আপনাদের অসুবিধা না হয়। দেখুন বাষ্পের বেগে ড্যাশ মতো চলে, এটা এরোপ্লেন, স্টিমার, নৌকা নাকি মোটর? কারেক্ট আনসার কী হবে? তো এটার কারেক্ট আনসার জানতে গেলে আমরা যাব একটু স্লাইডটা ব্যাক করব, আমরা এবার যাব প্যাসেজটা পড়ব। এবার দেখুন বাষ্পের ব্যাগ স্টিমারের মতো চলে। দেখুন ডাইরেক্ট ক্লিয়ার লেখা আছে যে বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে, ডাইরেক্ট ক্লিয়ার লেখা আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কারেক্ট আনসার কী দেব বলুন তো? কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে, বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে। একদম সহজ, তবে কিছু কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, আপনি খুব ভালো করে জিনিসটাকে নোট ডাউন করে রাখবেন। তারপর দেখুন কোন বয়স জানে রক্তদানের পুণ্য? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন বয়স জানে রক্তদানের পুণ্য? 18 বছর, 21 বছর, 17 বছর নাকি 15 বছর? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা জানতে গেলে আমরা যাব আবার পেছিয়ে যেতে হবে, সবসময় কিন্তু কবিতায় যাব। এই দেখুন 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। মানে এখানে কোন বয়সের কথা বলা হচ্ছে, যেহেতু সম্পূর্ণ কবিতার টাইটেল হচ্ছে 18 বছর বয়স, সুতরাং এখানে বয়স যেখানে প্রশ্নটা আসবে 100% প্রত্যেকটা যদি বয়স কোন বয়স, তো সব কিছু বয়স কিন্তু 18 বছর বয়সের কথাই কিন্তু কারেক্ট আনসার হবে। তারপরেও এখানে দেখুন ডাইরেক্ট দেওয়া আছে কি 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে শুধু রক্তদানের পুণ্য। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে দেখুন, কোন বয়স জানে রক্তদানের পুণ্য? এটার কারেক্ট আনসার হবে কি ভাই, 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? দেখুন ছন্দ এবং অলঙ্কার আমি আপনাদের এই ভিডিওতে আজকের ক্লাসে আমি বুঝাবো না, কারণ ছন্দ একটা মানে বিরাট একটা বাস্ট টপিক। তো আমাদের অন্য একটা ভিডিও রয়েছে, সেটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব, আপনারা বলবেন। আমি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, ওই লিঙ্কে আপনারা ছন্দের ক্লাসটা আপনারা দেখে নেবেন। তো ছন্দের ক্লাসটা দেখে নিলে আপনারা ছন্দ এখান থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো ছন্দটা শুধুমাত্র আমরা বলে রাখি যে 18 বছর কবিতাটা এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, শুধুমাত্র এটা জেনে রাখুন, মাত্রাবৃত্ত ছন্দ। তো কেন মাত্রাবৃত্ত হলো, কেন অক্ষরবৃত্ত হলো, এটা আমরা ওই ভিডিওতে আমরা বলবো। নেক্সট একটা ক্লাস হবে ছন্দর ক্লাস।
আচ্ছা, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দে যে উকি। কবিতায় উল্লেখিত উকি এবং ঝুঁকি এটা কোন অলঙ্কারের উদাহরণ? তো অলঙ্কারের ক্লাস আমরা প্রোভাইড করব, কিন্তু তার সঙ্গে আমরা একটা এই প্রশ্নের উত্তর আমরা একটু অ্যাড করে দিতে চাই। দেখুন, আমি দুটো কবিতার লাইন আপনাদের সঙ্গে তুলে ধরছি। একটা হচ্ছে কি ছিল কবিতা লাইনটা, ভুলে গেছিলাম। চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। ঠিক আছে। আরেকটা কবিতা লাইন হচ্ছে চলো চপলার চকিত চমকে, করিছে চরণ বিচরণ, কুতা চম্পক আবরণ। ঠিক আছে। তো এই যে কবিতা লাইনগুলো বললাম, একটা লাইন বলেছিলাম চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। অর্থাৎ এই কবিতা লাইনে যেটা ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, যেটা সাউন্ড, অর্থাৎ যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনির সাউন্ড বারবার উচ্চারিত হওয়ায় কি হয়েছে, একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে কবিতার, তাই না? কবিতার একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে। আবার যদি বলি চলো চপলার চকিত চমকে, করিছে চরণ বিচরণ, কোথা চম্পক আবরণ। অর্থাৎ এই কবিতাটাও কিন্তু বর্ণটা বারবার উচ্চারিত হওয়ায় কি হচ্ছে, একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে। এখানে দেখুন কি বলেছে, ঝুঁকি এবং উকি, ছন্দের একটা কিন্তু মিল আছে। তো এই ধরনের যদি যে কোনো শব্দ একটি অক্ষর এক বা একাধিকবার উচ্চারিত হয়, যদি তার একটা সৌন্দর্য যদি প্রকাশ পায় একটা কবিতার লাইনের, তখন আমরা সেটাকে বলবো অনুপ্রাস অলঙ্কার। এটা মাথায় রাখুন, সেটাকে আমরা বলবো অনুপ্রাস অলঙ্কার। ঠিক আছে। তারপর অনুপ্রাস কি, যমক কি, আমরা পরবর্তী সময় একটা ক্লাস কন্ডাক্ট করে আপনাদেরকে দিয়ে দেব। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? 5 নম্বর প্রশ্ন। আমরা সরাসরি প্যাসেজে যাব এবং কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়, এই রয়েছে কবিতা আপনাদের সম্মুখে। আপনারা দেখুন এবং কারেক্ট আনসার করুন কমেন্ট বক্সে। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়। ক্লাসটা একটু দীর্ঘ হবে, ঠিক আছে, সাথে থাকুন, কারণ কবিতা একটা ক্লাসে নিচ্ছি, পরবর্তী যদি দরকার হয় আরও একটা ক্লাস নেব কবিতার, আর কবিতার ক্লাস না নিলেই চলবে, কারণ একটা ধারণা আপনারা পেয়ে গেছেন। তো আর ধারণা দেওয়ার জন্য আজকের ক্লাসটা কন্ডাক্ট করছি। আর যদি আরও কবিতার ক্লাস লাগে তো বলবেন, কারণ আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি কবিতা নিয়েছি, দেখা যাক কতটা করতে পারি। তো দেখুন, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। পদা ভাঙতে কি ভাঙতে চায় ভাই? পদাঘাতে ভাঙতে চায়, কি ভাঙতে চাইছে? পাথর বাঁধা ভাঙতে চাইছে। সুতরাং পাথর বাঁধা ইজ দ্য রাইট আনসার। তো কোয়েশ্চেন নাম্বার পাথর বাঁধা। আরে ভাই, কোয়েশ্চেন নাম্বার পাথর বাঁধা নয়, আনসার নাম্বার পাথর বাঁধা। কোথায় রয়েছে দেখুন, 5 নম্বরের অপশন নাম্বার 1। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাঁধা ভাঙতে চায়। দেখুন, ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তাই না? সুতরাং এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নিম্নলিখিতের মধ্যে কোন শব্দ কবিতায় নেই? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসে, একটা কবিতা দেওয়া থাকবে এবং কবিতাতে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদের করতে হবে, তাই আপনাদের আমি প্র্যাকটিস করাচ্ছি এবার। তো নিম্নলিখিতের মধ্যে কোন শব্দটি কবিতায় নেই? আমরা শব্দগুলো একবার কিন্তু ভালো করে চোখে বুলিয়ে নেই। কাদা, শূন্য, পুণ্য, অভিন্ন। কী ছিল? কাদা, শূন্য, পুণ্য, অভিন্ন। আমার মনে থাকবে। এবার আমি পেশে যাই। কাদা, শূন্য, পুণ্য, অভিন্ন ছিল, তাই তো? কাদা, শূন্য, পুণ্য, অভিন্ন ছিল, আমার মনে আছে। এবার দেখি বলেছে কোন শব্দটা কবিতায় নাই। এবার দেখুন, এখানে কাদা রয়েছে, এখানে পুণ্য রয়েছে, এখানে শূন্য রয়েছে। তার মানে আমি কাদাও পেয়ে গেছি, পুণ্য পেয়ে গেছি, শূন্য পেয়ে গেছি। 3টা শব্দ কিন্তু আমি পেয়েছি। কাদা, পুণ্য এবং শূন্য, এই 3টা আমি পেয়েছি। তো এবার আমি যাব আবার সেই কোয়েশ্চনে, যেহেতু আমার সেখানে পিডিএফ, তাই একটু স্ক্রল করতে দেরি হচ্ছে। আপনাদের কাছে কোয়েশ্চন পেপার যখন থাকবে তখন এরকম প্রশ্ন দেরি হবে না। নিম্নলিখিতের মধ্যে কোন শব্দ কবিতায় নাই? আমরা কাদাও পেলাম, শূন্য পেয়েছি, পুণ্য পেয়েছি। যেহেতু 3টে পেয়েছি, তার মানে এই 4 নম্বরটা আমরা কবিতায় পাবো না। তার মানে অভিন্ন ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিতের মধ্যে অভিন্ন যেটা শব্দ ছিল, এই শব্দটা আমাদের কবিতায় নাই। ঠিক আছে, এতে ছিল দেখুন আরেকটা প্রশ্ন। নেক্সট আরেকটা কবিতা। তো এই কবিতা থেকে আমাদের 6টা প্রশ্ন এসেছিল পরীক্ষায়, আমরা 6টা প্রশ্ন দেখিয়ে দিলাম, ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুলে দিয়েছি। এবার দেখুন আরেকটা প্রশ্ন। এবার দেখুন এই প্রশ্ন থেকে কি কি প্রশ্ন আমরা আসে আমরা দেখি।
এই প্রশ্ন আমাদের এখানে, এই কবিতা আমাদের এখানে আছে। কবিতা আমি এবার দেখছি না, এটা সেকেন্ড কবিতা আমাদের। তো এবার আমি যাব, এই দেখুন, গেহ শব্দের অর্থ কী। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ব্যাকরণের যে প্রশ্নগুলো থাকবে, বাংলা ব্যাকরণ, সমাস, কারক, সন্ধিবিচ্ছেদ, বিভক্তি, প্রত্যয়, বিপরীত শব্দ, তারপর শব্দার্থ, শব্দের অর্থ, এই যে ব্যাকরণের যে বিষয়গুলো যে কোনো প্রশ্নে আপনি পাবেন কবিতায় 3 থেকে 4 মার্ক বা 2 মার্ক বা 3 মার্ক, সেটা কোনো নির্দিষ্ট আমরা এখনও পাইনি। তো যাই হোক, তো ব্যাকরণের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো কিন্তু আপনি অযথা মানে এবার যদি আপনি ধরে নিন গেহ শব্দের অর্থ কী, গেহ শব্দের অর্থ কী, আর এই গেহ শব্দের অর্থ কী যদি আপনি এই কবিতার মধ্যে যদি সারা দিনই যদি খুঁজান, সারা দিন যদি আপনি এখানে যদি খুঁজতে থাকেন যে গেহ শব্দের অর্থ কী, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না, সরাসরি এখানে লেখা থাকবে না যে গেহ শব্দের অর্থ হচ্ছে ওইটি। এই ধরনের আপনি কোথাও লেখা দেখতে পাবেন না। সুতরাং এই ব্যাকরণের প্রশ্ন যেগুলো থাকবে এইগুলা নিয়ে আপনি প্যাসেজে সময় নষ্ট করবেন না। তো ব্যাকরণের অতিরিক্ত যেটা জ্ঞান আপনার কাছে, যেটা ব্যাকরণের ক্ষুদ্র জ্ঞান রয়েছে বা অনেক মস্ত জ্ঞান রয়েছে, এই ব্যাকরণের জ্ঞান দিয়েও কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে নিজে থেকে সলভ করতে হবে। বুঝাতে পেরেছি? এখানে দেখুন গেহ শব্দের অর্থ কী, তো কারেক্ট আনসার কী হবে বলুন তো? কোয়েশ্চেন নাম্বার 7, তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট আনসার কী হবে? নারী, গৃহ, বাগান নাকি ঘোড়ায় বসার বিছানা? কারেক্ট আনসার কী হবে? আপনাদের কার কার জানা আছে দেখি? গেহ, ইয়েস ভাই, বহুত বড়িয়া। তো দেখুন গেহ শব্দের কারেক্ট আনসার হচ্ছে কি গৃহ। গেহ শব্দের কারেক্ট আনসার কী হবে? গৃহ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ। এবার দেখুন আরেকটা প্রতিশব্দ এসছে। তো এই প্রতিশব্দ এটাও কিন্তু আমাদের কি বাংলা ব্যাকরণের একটা পার্ট, তাই না? প্রতিশব্দ এটাও কিন্তু ব্যাকরণের পার্ট। তো যখন এই ব্যাকরণের পার্ট পাবো বা গ্রামারের অংশ পাবো, গ্রামারের কোয়েশ্চেন পাবো, তখন আমি প্যাসেজে যাব না। আমার মধ্যে যে গ্রামারের নলেজ আছে, জ্ঞান আছে, এখান থেকে প্রশ্ন সলভ করব। কারণ কবিতায় গিয়ে অযথা আমার সময় নষ্ট করে আমার কোনো ফায়দা নেই। তো হিয়া শব্দের প্রতিশব্দ কী হবে? ভালোবাসার ইচ্ছা, নৌকা, নদীর জল নাকি হৃদয়ের কমল রূপ? তো কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 8 কী হবে? কি হতে পারে ভাই কারেক্ট আনসার? একটু ভাবুন তো, একটু তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট আনসার কী হতে পারে? হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ কী হবে? এবং আরেকটা কথা বলে রাখি, আজকের এই ক্লাসটা হচ্ছে এটা কিন্তু প্রাইভেট ক্লাস, আপনারা জানুন। কিছুটা ক্লাস আমরা ওপেন ক্লাসও করছি। তো ওপেন ক্লাসগুলোও কিন্তু আপনারা দেখবেন। কারণ কি, ওপেন ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো বুঝিয়ে দিই বা যে কনসেপ্টটা আমরা বুঝিয়ে দিই, এটা যদি আপনি যদি ভালো করে বুঝে নিতে পারেন ওপেন ক্লাসেই, তাহলে এই টপিক নিয়ে আবার প্রাইভেট ক্লাস করার কোনো মানে থাকে না, তাই না? আর যে জিনিসটা আপনি বুঝতে পারবেন না, সমস্যা থাকবে, সেটা অবশ্যই আমাদের বলবেন, সেটা আমরা মানে প্রাইভেট ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের অনুরোধ করব ওটাই, যে প্রাইভেট ক্লাসে আমরা কোর্স কমপ্লিট করব, সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্লাস দেখুন এখানে সময় তো প্রায় ফুরিয়ে গেছে, তাই না? সুতরাং সবগুলি ক্লাস যেগুলো ক্লাস মানে ওপেন করা যায়, কিছু কিছু ক্লাস আমি ওপেন করে রাখবো। কারণ যারা আমার অনেক বন্ধুরা রয়েছে যারা জয়েন হতে পারছে না, তো তারাও কিন্তু আমাদের ক্লাসটা দেখবে। তো আপনারা সেই প্রাইভেট ক্লাস অনেকগুলো হবে, সেগুলো আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখবেন। এবং ওপেন ক্লাসগুলোও কিন্তু আপনারা দেখবেন। কারণ ওপেন ক্লাস থেকে যদি আপনারা কিছু একটাও যদি জ্ঞান লাভ করতে পারেন, তাহলে এই টপিক নিয়ে আর মনে হয় না প্রাইভেট কোনো ক্লাস করার প্রয়োজন আছে। তারপরও যদি প্রয়োজন থাকে তা আমাদের বলবেন যে স্যার ওই ক্লাসটা ওপেন ক্লাস হয়েছিল, আমরা খুব ভালো করে বুঝতে পারিনি, এই জায়গায় সমস্যা ছিল, আপনি আবার কন্টিনিউ করুন আমাদের, তখন আমি আপনাদের আবার কন্টিনিউ করব। আলটিমেটলি আপনারা ক্লাসগুলো দেখবেন, তাহলে কী হবে দেখুন, আমরা বলি না, দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি সমুদ্রের সৃষ্টি, তাই না? একটা কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি সমুদ্রের সৃষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি পড়বে কিন্তু সমুদ্রের সৃষ্টি হয়ে যাবে। মৌমাছি কী করে? মৌমাছি ইটু ফুলের পোলা অলফ, হিটু ফুলের পোলা অলফ, মৌ আহরণ করি এটা বিরাট মৌসাক হাজে। আমরা আসামিস একটা গল্প পেয়েছিলাম ক্লাস 6-এ, এখনও মনে আছে, এই লাইনটা মনে আছে, যে মৌমাছি কী করে একটি ফুল থেকে, প্রত্যেকটা ফুল থেকে, এই ফুল থেকে একটু, ওই ফুল থেকে একটু, হই গাছের ফুল থেকে একটু, এই প্রত্যেকটা ফুল থেকে একটু 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 করে মধু সংগ্রহ করে এবং অনেক কষ্টে সে কী করে একটা বিরাট মৌচাক তৈরি করে। তো আমরাও যদি বিভিন্ন মাধ্যম থেকে
যদি একটু 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 করে যদি জ্ঞান সংগ্রহ করি, ওপেন ক্লাস থেকে একটু করলাম, প্রাইভেট ক্লাস থেকে একটু করলাম, পিডিএফ থেকে একটু করলাম, মক টেস্ট থেকে আর একটু করলাম, এই ধরনের সব জায়গা থেকে যদি আমরা একটু একটু কালেকশন করি তাহলে আমরা 100% আমাদের ক্ষেত্রেই ভালো হবে, তাই না? তো চলুন, অনেক কথা হলো। তো এবার দেখুন হিয়া শব্দের প্রতিশোধক কী হবে? বহুত বড়িয়া ভাই, যারা কারেক্ট আনসার করছেন অপশন নাম্বার ডি, অসংখ্য ধন্যবাদ। হৃদয়ের কমল রূপ, বহুত বড়িয়া। নেক্সট, আলোচ্য কবিতায় গায়ে শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? কোয়েশ্চন নাম্বার 9। তো এই দেখুন, এই প্রশ্নটা কি বলেছে, আলোচ্য কবিতায় গায়ে একটা শব্দ, এই গায়ে শব্দটা দেখুন, এই শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে। তো এই শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে এটা আমাদের জানতে গেলে এবার কিন্তু আমাকে যেতে হবে কবিতায়, আর কিন্তু আমার রক্ষা নাই। তো এবার আমি গায়ে মানে আমি একটু গন্তি করব যে কতবার রয়েছে। এবার দেখি, এখানে ছোট গায়ে একটা আছে, ঠিক আছে, গায়ে, তারপর বায় ভরি, মায়ের বুকে বনের আদর, ভাইয়ের স্নেহ, এখানে দেখুন আরেকটা ছিল ছোটো গায়ে, তারপর এটা গাও, এটা হবে না, আমরা গায়ে বলেছি। তো আর কোথাও গায়ে আছে কিনা না একটু আমি আপনাদের সঙ্গে নিয়ে একটু খুঁজে নিই, গায়ে 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 আর নেই, আর আছে আর নেই। সুতরাং এখানে আমরা গায়ে শব্দটা কবিতায় কতবার ব্যবহৃত হচ্ছে? অনলি 2 বার। তো 2 বার ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশনে 2 বার যেখানে থাকবে এটা আমরা কারেক্ট আনসার করবো, বোঝা গেল? তো অপশনে দেখুন আলোচ্য কবিতায় গায়ের শব্দ কতবার ব্যবহৃত হচ্ছে? 2 বার। তো এই ক্ষেত্রে 2 বার ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, 2 বার থাকছে, 2 বার আমরা কি করব? এটা কারেক্ট আনসার করব। এখানে দেখুন আলোচ্য কবিতায় 3 জন নিকট আত্মীয়ের কথা বলা হয়েছে, সেগুলো কি? আলোচ্য কবিতায় 3 জন নিকট আত্মীয়ের কথা বলা হয়েছে, সেগুলো কি? একটা হচ্ছে মা, বোন, ভাই। আচ্ছা, অপশনগুলো আমরা ছেড়ে দিই, অপশনগুলো এবার দেখছি না। এখানে 3 জন নিকট আত্মীয়, তো 3 জন নিকট আত্মীয়, আমরা এবার কবিতায় যাই। 3 জন নিকটাত্মীয় আমরা যাই। 3 জন নিকটাত্মীয় কোথায়? এই দেখুন, মায়ের বুকেতে বনের আদরে এবং ভাইয়ের স্নেহে। তার মানে কি? মা, বোন এবং ভাই, 3 জন নিকটাত্মীয় কে কে দিয়েছে ভাই? মা, বোন এবং ভাই, ঠিক আছে। তো মা, বোন এবং ভাই আমরা যে অপশনে পাবো এটা আমরা কারেক্ট আনসার করে দেবো। এবার দেখুন, এই দেখুন মা, বোন, ভাই, এটা কারেক্ট হবে আনসার। আমরা বাবা পাইনি, দাদি পাইনি, মাসি পাইনি, সুতরাং মা, বোন এবং ভাই এটা হবে কারেক্ট আনসার, অপশন নম্বর, কোয়েশ্চেন নম্বর 10-এর। এবার দেখুন, কালো জল তার মজিয়া আছে কেবা ড্যাশ চক্ষুনিয়া, এটা শূন্যস্থান পূর্ণ। তো এই শূন্যস্থান পূর্ণ আমরা কোথায় পাবো? যেতে হবে কবিতায়, তাই তো? কবিতায় না গেলে কি আমরা পাবো? আমরা যাবো এবার কি কবিতায়। চলুন আমরা কবিতা থেকে ঘুরে আসি। কবিতা থেকে ঘুরে আসলাম একটু। এই হচ্ছে কবিতা। কবিতায় কোথায় ছিল এই লাইনটা? এই দেখুন, কালো জল তার মজিয়াচ্ছে কেবা কাকের চক্ষু নিয়া। কালো জল তার মজিয়াচ্ছে কেবা কাকের চক্ষু নিয়া। তো কাকের চক্ষু নিয়া, সুতরাং কাক ইজ দ্য রাইট আনসার। এবার আমরা দেখি তো আমাদের অপশনে এবার কোথাও কাক রয়েছে কিনা। এই দেখুন, কালো জল তার মজিয়াচ্ছে কেবা কাকের চক্ষু দিয়া, সুতরাং এখানে কাকের হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল, কাকের ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, আলোচ্য কবিতাটি কোন ছন্দ? সেম প্রশ্ন আবার এসেছে, যে ছন্দ আমি ডিসকাস করবো না, শুধু আনসার বলে দিচ্ছি। কারেক্ট আনসার এটাও কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ঠিক আছে। এবার দেখি আজকের আমাদের 3 নম্বর কবিতা। এবার আমরা 3 নম্বর কবিতায় আসলাম। তো 3 নম্বর কবিতাতে কী কী প্রশ্ন দেখি, এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, ঠিক আছে। এবার আমরা প্রশ্ন দেখি, আলোচ্য কবিতায় কোন পাখির উল্লেখ করা হয়েছে? বাজ পাখি, কাক পাখি, হাঁস পাখি নাকি পায়রা পাখি? তো এবার দেখি আমরা কবিতায় একটু যাই, তাহলে এবার দেখি, এই দেখুন এখানে বাজ, আমরা হাঁস পাচ্ছি, বাজও পাইনি, তারপর আর অন্য যে পাখিগুলো দেওয়া আছে সেটা পাইনি। এখানে দেখুন সব জায়গায় কিন্তু আমাদের হাঁসের কথাও বলা হয়েছে, তাই না? রাজহাঁস, হাঁসগুলি, হাঁস স্পর্শ করা নয়, হাঁসেদের বৃষ্টির সূচনা, সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই হাঁসই হবে কারেক্ট আনসার, তাই না? আলোচ্য কবিতায় কোন পাখি? আমরা হাঁস, কারণ বাজ, কাক, পায়রা আমরা কবিতায় আমরা পাইনি, শুধুমাত্র হাঁস পেয়েছি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের হাঁস হয়ে যাবে কি এখানে কারেক্ট আনসার। বোঝা গেল? তারপর দেখি, অনেক সোজা ভাই, একটু চিন্তা করুন, অনেক সোজা। মুখের অগ্নি কি তবে ঢেকে
ছিল সরোজিনী, ঢেকেছিল মেঘে, এখানে কোন অলঙ্কারের উপস্থিতি পাওয়া যায়? তো এই ক্ষেত্রে আমাদের অলঙ্কার 14 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে সন্দেহ অলঙ্কার। অলঙ্কার নিয়ে আমরা একটা ডিটেলস ক্লাস করব, এখানে আপনারা সেগুলো বুঝিয়ে দেব। সরোজ কোথায় থাকে? নেক্সট প্রশ্ন, সরোজ কোথায় থাকে? বাতাসে, জলে, মাঠে নাকি ঘরে থাকে? তো এবার আমরা কবিতায় যাই। সরোজ কোথায় থাকে আমরা একটু কবিতায় গিয়ে খুঁজি সরোজ কোথায় থাকে। কোথায় রয়েছে? এই দেখুন, সরোজ ঘরেই ছিল। কারেক্ট আনসার কী ছিল? সরোজ ঘরেই ছিল। দেখুন অনেক আছে, কিছুটা কি কবিতা এবং গদ্যাংশ থেকে প্রশ্ন বের করা অনেক সহজ। আমরা গদ্যাংশ কিছু আপনাদের সঙ্গে সলভ করব, কোনো ব্যাপার নেই, চিন্তা করবেন না, চিন্তার কোনো ব্যাপার নেই। গদ্যাংশ সলভ করব, দেখবেন আপনারা এই গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে যে 15 নম্বর আসে 100% 15 মাঝে 15 আপনারা পাবেন। 15-এর মধ্যে 15 আপনারা গ্যারেন্টি পাবেন। শুধুমাত্র এই ব্যাকরণের দিকে আপনাদের একটু নজর রাখতে হবে, এবং আমি যে ব্যাকরণের ক্লাসগুলো আপনাদের আমি দিয়ে দেবো, ক্লাসগুলো আপনারা দেখবেন কন্টিনিউলি। যেহেতু জয়েন হয়ে গেছেন, আমরা বলেছি যে কোর্স কমপ্লিট করব, তার মানে করব, বাংলা ব্যাকরণের ক্লাসও আমরা প্রোভাইড করব। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে সরোজ কোথায় ছিল? সরোজ ছিল ঘরে, সুতরাং ঘরে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী দেখি, আলোচ্য কবিতাটি কোন ছন্দ? আরে ভাই ছন্দ আমাদের পিছা ছাড়ছে না, দেখুন এটা কারেক্ট আনসার হবে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে। এই কবিতায় হাস শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? কোয়েশ্চন নম্বর 17। হাস শব্দ কতবার ব্যবহৃত হয়েছে? 5 বার, 4 বার, 6 বার না 3 বার? হাস, আচ্ছা। সরোজিনী চুরি করে সাদা রাজহাঁস, একবার পেলাম। হয়তোবা বৃষ্টি হবে, হয়তোবা বাহিরে বেগে অগ্নির মুখে সরোজিনী ঢেকেছিল মেঘে সাদা হাঁসগুলি, আরেকবার হাঁস। সরোজ ঘরেই ছিল, শুধু তার চোখে মেলে দেখা এইসব হাঁসেদের বৃষ্টির সূচনা। বৃষ্টির সূচনা দেখে নেমে জড়িয়ে গিয়েছে মেঘ, মেঘে হাসে ফাঁসে। এই যে হাসিটা হচ্ছে হাসি, এটা হাসি হবে না, এটা হচ্ছে কি এইসব হাঁসেদের, এটা হচ্ছে একটা হাঁস। চক্ষু, শুধু চোখ মেলে দেখা এই হাঁস স্পর্শ করা নয়। তো এখানে হাঁস কয়বার ব্যবহৃত হয়েছে? দেখুন 4 বার। এই একবার, এই আর একবার, এই হাঁসেদের একবার, আর এই হাঁস একবার। এখানে আপনারা বলবেন স্যার এখানে তো হাসি আছে, সুতরাং সেটা হলো না কেন? এবার দেখুন, জড়িয়ে গিয়েছে মেঘে হাসে ফাঁসে কাপড়ের প্রেমে, মানে এটা হচ্ছে হাসি, এটা আমাদের হাসির কথা বলা আছে, হি 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 হা হা হা, এটা হাসির কথা বলা হয়েছে, এটা হাঁস পাখির কথা বলা হয়নি। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে 4টি, আমরা 4 বার পেয়েছি, সুতরাং 4 আমাদের কোথায় রয়েছে আমরা একটু দেখি তো, কোথায় ভাই? কোয়েশ্চেন নম্বর 4, সুতরাং অপশন নম্বর বি এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট আনসার, কোয়েশ্চেন নম্বর 17। আচ্ছা, বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কি? আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসে ছিলেন, সন্ধি বিচ্ছেদের ক্লাস আমরা করিয়েছি, তো সন্ধি বিচ্ছেদের ক্লাসে যারা ছিলেন তারা আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল। এবার দেখুন ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনারা দেখাতে চলেছি। তো এবার বলুন তো এই বৃষ্টির সন্ধি বিচ্ছেদটা কী হবে? কারেক্ট আনসার কী হতে চলেছে? বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কী হবে? তাড়াতাড়ি বলুন, কোয়েশন নম্বর 18। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হবে? এটা হবে বৃষ প্লাস তি, ঠিক আছে? আমরা পুরো ডিটেলস দেখিয়েছিলাম বৃষ্টি সন্ধি বিচ্ছেদ বৃষ প্লাস 3। তো অনেকগুলা সন্ধি বিচ্ছেদের ক্লাস আমরা কন্ডাক্ট করেছি। কিছুদিন আগে আমরা 100টি প্রশ্নের 100টি সন্ধি বিচ্ছেদ কভার করেছি, আপনারা দেখবেন। আর দেখে না থাকলেও আমরা কিছু 1-2 দিন পর আমরা আবার সেই প্রাইভেট ক্লাসে আমরা এই 100টি সন্ধি বিচ্ছেদ আমরা কভার করব, সঙ্গে কিছু ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা 100% সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আপনারা 100% করতে পারেন। এবার চলুন পরবর্তী আমাদের কবিতা। এই কবিতাটা হচ্ছে আজকের আমাদের 4 নম্বর কবিতা, তাই তো? তো এই 4 নম্বর কবিতা আমাদের রয়েছিল প্রিয় ফুল খেলবার নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা। তো এই যে কবিতা আছে, তো এই কবিতা থেকে আমরা এবার দেখে নিই প্রশ্নগুলা। বাবা, প্রথমেই চলে আসলো ছন্দ। আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? দেখুন আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা, কোয়েশ্চন নম্বর 19। তো এটা কারেক্ট আনসার হচ্ছে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দে লেখা, ঠিক আছে? সন্ধি বিচ্ছেদের ক্লাস আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন, ওপেন ক্লাস রয়েছে, আপনারা দেখে নেবেন। ছন্দের ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে এই ক্লাসটাকে আমি এবার প্রাইভেট করে ছেড়ে দেবো। চিমনির মুখে কি শোনা যায়? দেখুন চিমনির মুখে কি শোনা যায়? দুহা বের হওয়ার শব্দ, বিকট শব্দ,
সাইরেন শঙ্খ নাকি রবীন্দ্রসঙ্গীত? তো এটা জানতে গেলে আমাকে যেতে হবে প্যাসেজে, কবিতায়। বারবার প্যাসেজ বলছি, দুঃখিত। চিমনির মুখে কি শোনা যায়? এবার দেখি তো চিমনির মুখে কোনো, এই এস 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 এই দেখুন, চিমনির মুখে শুনে সাইরেন শঙ্খ। চিমনির মুখে কি শোনা যায়? চিমনির মুখে শোনা যায় সাইরেন শঙ্খ শোনা যায়। সুতরাং এখানে দেখুন সাইরেন শঙ্খ কোথায় আছে, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আরে ভাই, এটা হবে কি সাইরেন শঙ্খ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, আলোচ্য কবিতাটি কী ধরনের রচনা? ভ্রমণমূলক, বিজ্ঞানমূলক, সাহিত্যমূলক, সমাজ ও জীবনীমূলক? কোয়েশ্চন নম্বর 21। তো আমরা একটু প্যাসেজে গিয়ে দেখি তো একটু কিছু ক্লু পাই কিনা না, দেখি। এবার দেখুন বলেছে জীবনকে চায় ভালোবাসতে, মানে জীবন। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে। প্রণয় মানে কি? ভালোবাসার প্রাণ পাখি। আর ভালোবাসা মানে কি? জীবন। আর জীবন মানে কি? ভালোবাসা কোথা থেকে আসবে? সমাজ থেকে আসবে। প্রিয় বান্ধবী আসবে, বন্ধু আসবে, তাদের ভালোবাসা পাবো। তো বান্ধবী বন্ধু কোথা থেকে আসবে? সমাজ থেকে আসবে। সুতরাং এটা কি? এটা হচ্ছে কি একটা সমাজমূলক। ঠিক আছে ভাই, এটা হচ্ছে সমাজমূলক। ঠিক আছে, সমাজমূলক ইজ দ্য রাইট অ্যান্সার। সুতরাং সাহিত্য, সমাজ এবং জীবনীমূলক রচনা, এটা হবে কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে গেল এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন প্রণয় শব্দের বিপরীত শব্দ কী? তো এই বিপরীত শব্দ কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না। তো বিপরীত শব্দ বা বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা কিন্তু প্যাসেজে পাবেন না। সুতরাং এই যে ব্যাকরণের প্রশ্নগুলি কি হতে পারে কারেক্ট অ্যান্সার, আপনারা একটু আইডিয়া করুন তো ভাই। প্রণয় শব্দের বিপরীত শব্দ কি? প্রণয়। কোয়েশ্চন নাম্বার 22, প্রণয়। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট অ্যান্সার কী হবে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে প্রণয় শব্দের বিপরীত শব্দ কি? এটা কারেক্ট অ্যান্সার হবে বিদ্বেষ। এটা কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে গেল? বিদ্বেষ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখছি, মারণের পণ ড্যাশ, মারণের পর ড্যাশ শূন্যস্থান পূর্ণ করুন। তো মারণের পণ ড্যাশ, এটা আমাদের কী হবে কারেক্ট অ্যান্সার? আমরা প্যাসেজে যাই। মারণের পণ আমরা কবিতায় গেলে কিন্তু আমরা পাবো। বারবার কিন্তু আমার মুখে কিন্তু প্যাসেজটাই চলে আসে, কিন্তু আসলে প্যাসেজ নয়, আসলে আমরা যাচ্ছি কবিতায়। দেখুন মারণের পণ নখদন্তে, এটা কি রয়েছে? নখদন্তে। তো কারেক্ট আনসার আমার কী হবে? কারেক্ট আনসার আমার হবে নখদন্তে ইজ দ্য রাইট আনসার। তো এবার আমি আবার সেই জায়গায় যাব, এখানে গেলে আমি দেখব নখদন্তে কোথায় রয়েছে। এবার দেখুন মারণের পণ কী রয়েছে? নখদন্তে ইজ দ্য রাইট আনসার। তো এটা কারেক্ট আনসার আমার কী হবে? কারেক্ট আনসার হবে কি নখদন্তে ইজ দ্য রাইট আনসার। প্রিয় ফুল খেলবার দিন নয় বৈদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, এখানে কোন অলঙ্কারের বর্ণনা করা হয়েছে? তো ছন্দ অলঙ্কারের যেহেতু আমাদের আলাদা ক্লাস রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 24-এর কারেক্ট আনসার আপনারা জেনে রাখুন। এটা কারেক্ট আনসার হবে নিশ্চয়। প্রিয় ফুল খেলবার দিন নয় বৈদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। তো এটা কারেক্ট আনসার হবে কি নিশ্চয় অলঙ্কার ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আজকের 5 নম্বর কবিতা। 5 নম্বর কবিতা রয়েছে, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এটা কপোতাক্ষ নদ যেটা কবিতা ছিল, সেই কপোতাক্ষ নদ এই কবিতা নিয়ে আমাদের আজকের এই কবিতাটা। কপোতাক্ষ নদ যে কবিতাটা ছিল, এই কবিতা এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিলো, এটা আমরা তুলে ধরেছি। তো এবার দেখুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমরা দেখি, এই কবিতাটি কোন ছন্দে লেখা? তো এটা কোয়েশ্চন নাম্বার 25, কারেক্ট অ্যান্সার হবে এটা একটা চতুর্দশ পদী কবিতা বা একটা সনেট। কারণ এটার প্রত্যেক পদে কিন্তু 14টা আছে, যেমন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। প্রত্যেকটা লাইনে কিন্তু আপনারা এইভাবে 14টা অক্ষর পাবেন। ঠিক আছে, বর্ণ পাবেন যাকে বলা হয়। 14টা পদ থাকছে। তো সুতরাং এই ক্ষেত্রে এদিকেও 14 পাবেন, এদিকেও 14 পাবেন। সুতরাং এটা কারেক্ট আনসার হবে চতুর্দশ পদী কবিতা বা যাকে বলা হয় সনেট কবিতা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার এটা কী হবে? চতুর্দশ পদী কবিতা ইজ দ্য রাইট আনসার। এই কবিতায় কবির সবসময় মনে পড়ে, কবিতায় কবির সবসময় মনে পড়ে নদীর কথা, পাহাড়ের কথা, অরণ্যের কথা, না সবগুলা? তো এই প্রশ্নের আনসার জানতে গেলে আমাদের যেতে হবে এই কবিতায়, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি হে বিরলে। তার মানে সবসময় কবির এই নদীর কথা মনে পড়ে। যখন কবি একলা নিরলে বসে থাকেন, বিরলে বসে থাকেন, তখনই তিনি এই নদীর কথা তিনি সবসময় ভাবেন। তার মানে কবির মনে সবসময় কিসের কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে?
এই নদের কথা মনে পড়ে। তো নদ মানে কি, আমাদের অপশনে কিন্তু নদ নেই, আমাদের অপশনে নদী আছে, সুতরাং আমরা অপশনে সিলেক্ট করব কি নদী ইজ দ্য রাইট অ্যান্সার। নদী। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এখানে কাকে উদ্দেশ্য করেছেন কবি? পদ্মা নদীর জলকে, গঙ্গা নদীর জলকে, ভাগীরথী নদীর জলকে, কপোতাক্ষ নদীর জলকে। তো যেহেতু এই কবিতাটা হচ্ছে কপোতাক্ষ নদ, কবিতার নামটাই কপোতাক্ষ নদ, সুতরাং কবি এখানে কিন্তু কপোতাক্ষ নদকেই তিনি ইঙ্গিত করেছেন বা কপোতাক্ষ নদের কথাও তিনি বলেছিলেন। ঠিক আছে, যদিও কপোতাক্ষ নদ এখানে আমাদের এই দেখুন এখানে দিয়েছে কি কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, মাত দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তন। এখানে কার কথা বলা হয়েছে? এখানেই কপোতাক্ষ নদের কথা বলা হয়েছে। অর্থাৎ এই কবিতার টাইটেলই ছিল কিন্তু কপোতাক্ষ নদ, এটা উজ্জ্বল রাখা হয়েছে কারণ এখানে বোঝানো হয়েছে যে আমরা কপোতাক্ষ নদ কবিতাটা জানি কিনা না, এই ধরনের কিন্তু কিছুটা সেক্রেটলি থাকে, সেইগুলো জানতে হবে। সুতরাং এটা কি কপোতাক্ষ নদীর জলকে বোঝানো হয়েছে। এই কবিতাটি কবির স্বদেশ চেতনার প্রতীক, বিদেশ যাত্রার তৈরি রূপ, বিষাদগ্রস্ত অবস্থার প্রতীক, নাকি কোনোটাই নয়? তো কোয়েশ্চন নম্বর 28-এর কারেক্ট আনসার কী হয়ে যাবে? ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ভাই, আর বেশি নয়, 1-2টা প্রশ্ন করব, আজকের এই কবিতা শেষ হবে। তো এই কবিতাটি কবির কারেক্ট আনসার কী হবে আমরা একটু গিয়ে আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো আমরা একটু কবিতায় গিয়ে একটু খুঁজি, আমরা কোনো ক্লু পাই কিনা না দেখি। এই দেখুন এখানে কি দেশ, এখানে কি বলেছে দেখুন, জুড়ায় এক প্রাণ জুড়ায় এক কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ নদী, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মানে অনেক দেশে ঘুরিয়াছি, কিন্তু এই কপোতাক্ষ নদের জলের মতো স্বাদ আমি আর কোথাও পাইনি। ঠিক আছে, নাম তার এই প্রবাসে মজি প্রেমভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। ঠিক আছে, এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে শোকে শোকারিতে, যে হে কপোতাক্ষ নদ, আমি আজকে বিদেশে চলে এসেছি তোমাকে ছেড়ে, কিন্তু তোমার কথা আমি ভুলতে পারিনি। অর্থাৎ আমার নিজের দেশে যে নদ তুমি রয়েছো, তো তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হচ্ছে থাকতে। কবির কল্পনায় বলেছেন যে তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি যেখানেই আছো তোমার সেই কলকলো ধ্বনিতে তুমি আমার নামটা সেই বঙ্গের মানুষের কানে পৌঁছে দিও যে আমিও তোমাকে ভালোবাসি। অর্থাৎ এখানে কবির যে স্বদেশ প্রেম, স্বদেশ চেতনা বা স্বদেশ প্রেমের কথা এখানে কিন্তু উল্লেখ হয়েছে, নিজের দেশের যে প্রেম ভালোবাসা এটা কথা বলা হচ্ছে। কারেক্ট আনসার এখানে হবে কি স্বদেশ চেতনার প্রতীক ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। জুড়ায় এক কান আমি ভ্রান্তির ছলনে, ছলনে এটি কোন কারক? ও কারক পেলাম এত সময় ভাই। জুড়ায় এক কান আমি ভ্রান্তির ছলনে, ছলনে এটা কোন কারক? কোয়েশ্চন নম্বর 29। জুড়ায় এক কান আমি ভ্রান্তির ছলনে, মানে ছলনার দ্বারা এক কান আমার জুড়ায়, ছলনার দ্বারা, কার দ্বারা? ছলনার দ্বারা। তো কোনো কিছুর দ্বারা যখন বোঝানো হবে তখন এটা হবে কি করণ কারক। যেমন কলম দিয়ে আমি লিখি, কুঠার দিয়ে গাছ কাটি, এই ধরনের দ্বারা দিয়ে যখনই কোনো কিছু বোঝানো হবে তখন সেটা হবে কি করণ কারক, সেটা আমাদের মাথায় থাকবে। জন্মভূমি শব্দটির সমাস কি হবে? আরেকটা প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে আমরা পেলাম যে জন্মভূমি শব্দের সমাস কী হবে? তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চন নাম্বার 30 কারেক্ট আনসার কী হবে? তৎপুরুষ কর্মদ্বারায় অব্যয়ীভাব নাকি দ্বন্দ্ব সমাস? এটা কারেক্ট আনসার আপনারা জেনে রাখুন। তৎপুরুষ সমাস কেন তৎপুরুষ সমাস হলো, সমাসের ক্লাসটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো, তখন আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ কবিতার ক্লাস। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। তো আজকের এই ক্লাস আমরা এখনও বিদায় নিচ্ছি। জয় হিন্দ।